একসময় শান্তি ও সমৃদ্ধির দেশ ছিল আফ্রিকার সুইজারল্যান্ড খ্যাত সোমালিয়ার। আর সেই দেশ এক বিভীষিকার নাম। সোমালিয়ার নাম শুনলেই সবার চোখে ভাসে যুদ্ধ, বিগ্রহ আর জলদস্যুদের কথা। লোহিত সাগর আর আরব সাগর ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যু রাষ্ট্রের নাম সোমালিয়া। সোমালিয়ার জনগণ কিছুকাল পূর্বেও জীবিকা নির্বাহ করত শস্য উৎপাদন ও মাছ ধরে। তবে কালের পরিক্রমায় তারাই পরিণত হয়েছে ভয়ঙ্কর দস্যু জাতি হিসাবে। সমুদ্রগামী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায়ের মতন দুর্ধর্ষ কর্মকাণ্ডের কারণে সারা দুনিয়ায় তাদের দস্যু রাষ্ট্র হিসেবেই চেনে। অথচ রাজধানী শহর মোগাদিসুর রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। কি এমন ঘটলো যার কারণে হতদরিদ্র দেশটি বদলে গেল জলদস্যুতার বিভৎস থাবায়? আলোচনা করব কিভাবে একটি দরিদ্র রাষ্ট্র দস্যু রাষ্ট্রে পরিণত হলো, তার পিছনের ইতিহাস নিয়ে। সাথেই থাকুন। মূল আলোচনার আগে সোমালিয়ার দেশ সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, যা হয়তো অনেকেরই অজানা। সোমালিয়ার আনুষ্ঠানিক নাম ফেডারাল রিপাবলিক অফ সোমালিয়া। সোমালিয়ার পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে এডেন মহাসাগর এবং পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে কেনিয়া। মালভূমি ও সমতল ভূমি ও উচ্চভূমি নিয়ে সোমালিয়া গঠিত। সোমালিয়া মূলত মুসলিম রাষ্ট্র। সুদূর অতীতে সোমালিয়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। সোমালিয়ার রাজধানীর নাম মোগাদিসু এবং সোমালিয়ার টোটাল আয়তন 6,37,657 বর্গ কিলোমিটার, যা কিনা টেক্সাস রাজ্যের চেয়ে সামান্য ছোট। সোমালিয়ার আনুমানিক জনসংখ্যা প্রায় 17 মিলিয়ন, যার মধ্যে 2 মিলিয়নের বেশি রাজধানীতে বাস করে। এর বাসিন্দাদের প্রায় 85% জাতিগত সোমালি। সোমালিয়ারা সোমালি এবং আরবি ভাষায় কথা বলে। বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সোমালিয়ায় সব থেকে বেশি। সেখানে প্রতি 10 লাখ মানুষের মধ্যে 2.5 লাখই দুর্ভিক্ষে আক্রান্ত। বিশ্বে 180টি দেশের মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশের 1 নম্বর তালিকায় সোমালিয়ার নাম। সোমালিয়ার নাগরিকরা বেশিরভাগ দেশের মতন সরাসরি ভোট দিতে পারে না। 1,63,00,000 জনসংখ্যার দেশে পার্লামেন্টের সদস্য নির্বাচনে ভোট দেন মাত্র কয়েক হাজার মানুষ। এর কারণ সোমালিয়ায় একটি জটিল পরোক্ষ রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত। সেখানে কোনো রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এমনকি একজন নাগরিকের একটি ভোট, এই নিয়মও এখানে চলে না। সেখানে 275 সদস্যের হাউস অব পিপলসের এমপিদের নির্বাচিত করে আঞ্চলিক পর্যায়ে রাষ্ট্রীয় কর্মকর্তাদের বাছাই করা সুশীল সমাজ। এই সুশীল সমাজ বাছাই হয় দেশের বিভিন্ন গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠদের মনোনীত প্রতিনিধি দ্বারা। এরপর নির্বাচিত এমপিরাই একজন প্রেসিডেন্ট নির্বাচন করে, যিনি দেশকে নেতৃত্ব দেন। 1885 থেকে 1960 সাল পর্যন্ত সোমালিয়া জনপদকে শাসন করে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির মতন সাম্রাজ্যবাদী শক্তিগুলো। ইতালির ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে 1960 সালে সোমালিয়ার জন্ম। 1991 সালে সামরিক শাসনের উৎখাতের পর নৈরাজ্যের মধ্যে পড়ে পূর্ব আফ্রিকার দেশটি। পরে 2 দশকেরও বেশি সময় যুদ্ধ, বিগ্রহ, বিধ্বস্ত সোমালিয়ার কার্যত কোনো সরকার ছিল না। এই সময়ে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমানায় নিরাপত্তার কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না। এখন আসি মূল আলোচনায়, কিভাবে দস্যু রাষ্ট্রে পরিণত হলো সোমালিয়া। সোমালিয়া জলদস্যুদের আদি পেশা ছিল মাছ শিকার। 1991 সালে সোমালিয়ার সর্বশেষ কার্যকর সরকারের পতন ঘটলে অন্যান্য দেশের লুটপাটের শিকার হয় দেশটির সমুদ্র সম্পদ। সোমালিয়ার উপকূলের পানি ছিল আফ্রিকার মধ্যে সব থেকে মূল্যবান, কারণ এই পানিতে বিচরণ করত টুনা, মার্লিন সহ দামি মাছেরা। এই সম্পদই সোমালিয়ার কাল হলো। বিদেশি মাছ শিকারের নজর পড়ল সেখানে। তারা আধুনিক নৌযান ও গভীরে ফেলার মতন জাল নিয়ে সোমালিয়ার সমুদ্রের মাছ চুরি করতে লাগলো। এতে বেকার হয়ে পড়তে থাকলো সোমালিয়ার সামুদ্রিক জেলেরা। এদিকে গরিব সোমালিয়ার জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে তেমন মাছ পেত না, এমনকি বিদেশি ট্রলার থেকে তাদের উপর গুলি করা হতো। প্রায় 2 দশকের মতন সময় সোমালিয়া সমুদ্র এলাকায় এভাবেই শোষণ চালিয়েছে এসব বিদেশিরা। মরার উপর খাড়ারগা হয়ে দাঁড়ায় বিদেশিদের ফেলে যাওয়া তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয়তার ফলে কমে যেতে থাকে মাছ এবং তেজস্ক্রিয় আক্রান্ত হয় সোমালিয়ার অনেক মানুষ। এই অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হয় সোমালিয়ার জেলেরা। তারা গড়ে তোলে ন্যাশনাল ডিফেক্ট অফ কোস্ট গার্ড এবং সোমালিয়ার মেরিন নামের সংগঠন। পরিস্থিতি মোকাবেলায় সোমালিয়া জেলেরা সিদ্ধান্ত নেয় উপকূলে ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয় ভীতি দিয়ে তাড়িয়ে দিবে। এরপর থেকে বিদেশি জাহাজ বা ট্রলার দেখলে আক্রমণ করে তারা। ধীরে ধীরে বাড়তে থাকে তাদের আক্রমণ। বেশিরভাগ মাছ ধরা জাহাজগুলো ছিল দক্ষিণ কোরিয়া, জাপান ও স্পেনের মতন রাষ্ট্রগুলোর। বলা বাহুল্য, এইসব ট্রলারের সোমালিয়ার উপকূলের মাছ ধরার কোনো বৈধতা বা লাইসেন্স থাকতো না। এই ধরনের অবৈধ ট্রলার সোমালিয়ার জলদস্যু হওয়ার পিছনে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। 1995 সালে কোনো একদিনে আচমকা একটি জাহাজের দখল নেয় জেলেরা। বিদেশি এসব গোষ্ঠীরা চাইতো না তারা যে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছে তা প্রকাশে আসুক। ফলে জাহাজের মালিক পক্ষ ডলারের বিনিময়ে জাহাজকে মুক্ত করে জেলেদের হাত থেকে। দখলকৃত জাহাজ ছাড়ার বিনিময়ে ক্ষতিপূরণ নেওয়ার ঘটনায় বদলে যায় তাদের জীবন।
ছোট ছোট মাছ ধরার ট্রলার জিম্মি করার মাধ্যমে নিজেদের কৌশলগত নেটওয়ার্ক বাড়িয়ে তোলে দস্যুরা। একসময় মাছ ধরার ট্রলারের পাশাপাশি পণ্যবাহী সমুদ্রগামী জাহাজের দিকে নজর পড়ে তাদের। জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় হয়ে ওঠে তাদের আয়ের প্রধান উৎস। ভৌগোলিক কারণে সাপে বর হয় সোমালিয়া জেলেদের। কারণ পূর্ব আফ্রিকার তীরকোণমিতিক ভৌগোলিক মানচিত্র কারণের এই অংশের নাম দেওয়া হয় হর্ন অফ আফ্রিকা। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জায়গাটি হল হর্ন অফ আফ্রিকা। এর বড় একটি অংশ জুড়েই রয়েছে সোমালিয়া। সোমালিয়া থেকে ইয়েমেন পর্যন্ত এডেন মহাসাগরের পথে ধরে বছরে প্রায় 20,000 বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সুয়েজ খালের এই পথটি এশিয়া থেকে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার সব থেকে দ্রুততম পথ। ফলে স্বাভাবিকভাবে জাহাজ মালিকরা পণ্য পরিবহনে এই পথটিকেই বেছে নেয়। আর এই সুযোগটা কাজে লাগায় সোমালিয়া জলদস্যুরা। বিনা বাধায় একের পর এক জাহাজ ছিনতাই করে জলদস্যুতায় সোমালিয়ায় এখন বিশাল বাণিজ্যই পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে সোমালিয়া সেনাবাহিনী, সরকারের মন্ত্রী, নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটাইয়ের টাকার ভাগ পায়। অনেকের অভিযোগ আছে অনেক বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি সোমালিয়াদের টাকা দেয়। ইন্স্যুরেন্স কোম্পানি কেন জলদস্যুদের টাকা দেয় সে আলোচনা করব একটু পরেই। আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের মতে অন্যান্য দেশে থাকা সোমালিয়ারা এই ব্যবসায় প্রচুর পরিমাণ বিনিয়োগ করে। ধারণা করা হয় জলদস্যুদের মুক্তিপণের অর্থায়নে সোমালিয়ার উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটেছে ব্যবসা বাণিজ্যের প্রসার। সোমালিয়া জলদস্যুদের লুট করা টাকায় বন্দর ইলে বিশাল বিশাল ভিলা বা হোটেল তৈরি হচ্ছে। একসময় গরিব জেলেরা এখন মার্সিডিজ বেঞ্চে চড়ে। জলদস্যুতা এখন সোমালিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। শুধু 2008 সালেই সোমালিয়া জলদস্যুরা আয় করেছে প্রায় $125 মিলিয়ন। বিশাল মুনাফার কারণে সোমালিয়ার অনেক যুদ্ধবাজ গোত্র নেতারা সুসংগঠিত হয়ে শুরু করেছে জলদস্যু ব্যবসা। দলে দলে দরিদ্র জেলেরা নাম লেখাচ্ছে জলদস্যুর পেশায়। অন্যান্য ব্যবসার মতনই সম্মুখ সারির জলদস্যুদের হাতে টাকার পরিমাণ খুবই কম যায়। বেশিরভাগ অংশটাই চলে যায় পদ্মার আড়ালে থাকা মাফিয়াদের হাতে। গত কয়েক মাসে বাংলাদেশের জাহাজ সহ অন্তত 14টি জাহাজের ছিনতাই ঘটনা ঘটেছে হর্ন অফ আফ্রিকায়। এই অঞ্চলে সমুদ্র নিরাপত্তা নিয়ে ফের শঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে কেন কোনোভাবেই সোমালিয়া জলদস্যুদের থামানো যাচ্ছে না। সামরিক কর্মকর্তাদের মতে সমুদ্রের 2.5 মিলিয়ন বর্গ মাইল এলাকায় ছিনতাই প্রবল, যা পুরোপুরি টহল দেওয়া কার্যত অসম্ভব। এছাড়া জলদস্যুরা বড় আকারের মাদারশিপ ব্যবহার করে। এটি ব্যবহার করেই তারা সমুদ্রের মাঝখান থেকে ছোট নৌযান থেকে আক্রমণ চালায়। সমস্যা হলো এই বড় জাহাজগুলো মূলত ছিনতাই করা, ফলে এগুলো দেখতে অন্য যে কোনো মাছ ধরার নৌকার মতন, যার কারণে সমুদ্রে চলাচল করা এমন হাজার হাজার নৌকার মধ্যে দুর্বৃত্তদের জাহাজ খুঁজে বের করা প্রায় অসম্ভব। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে তাদের রাডারে জলদস্যুদের টহল ধরা পড়ে। তারা জাহাজের ক্রুদের সতর্কও করে। কিন্তু ভারত মহাসাগর থেকে ইডেন উপদ্বীপ অঞ্চলটি বিশাল, ফলে যুদ্ধ জাহাজ প্রত্যেক নৌযানকে সুরক্ষা দিতে পারে না। আবার সবসময় ঘটনার পর সেখানে সাথে সাথে উপস্থিত হওয়াও সম্ভব হয় না। একবার জাহাজের নিয়ন্ত্রণ জলদস্যুদের হাতে চলে গেলে যে কোনো পদক্ষেপ নেওয়াই কঠিন হয়ে যায়, কেননা জিম্মি নাবিকদের প্রাণ তাতে ঝুঁকির মধ্যে পড়ে। আর এই জলদস্যুরা প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের সঙ্গে থাকে ভারী অস্ত্র ও গ্রেনেড। জলদস্যুটা ঠেকাতে ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 7টি রেজুলেশন পাশ করেছে। সেখানে বিদেশি বিমান বাহিনী ও নৌবাহিনীকে সোমালিয়ার জলসীমানায় প্রবেশ ও টহলের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্স ও ইউরোপীয় ইউনিয়নকে যে কোনো পদক্ষেপ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের পর 2011 সাল থেকে অঞ্চলটিতে কমে গিয়েছিল জলদস্যুদের আনাগোনা। তবে লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলোর বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরে গল্ফ অফ ইডেনে সোমালিয়া জলদস্যুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই জলদস্যুতার কারণে শিপিং খরচ বেড়ে তার প্রভাব পড়েছে খাদ্য ও জ্বালানির দামে। 2005 সালে ওশান বিহাইন্ড পাইরেসি এক জরিপে অনুসারে জলদস্যুতার প্রকোপ বৃদ্ধির কারণে আন্তর্জাতিক জাহাজ কোম্পানির অতিরিক্ত খরচ সহ বছরে প্রায় $6.6 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্য। বিমা কোম্পানিগুলো জলদস্যুর আক্রমণ থেকে মুনাফা অর্জন করছে। অভিযোগ আছে অনেক বিমা কোম্পানি জলদস্যুদের টাকা দিয়ে উৎসাহ দেয়। জলদস্যুতার প্রকোপ বৃদ্ধির জন্য বিমার প্রিমিয়ামও বাড়িয়ে দিয়েছে অনেক কোম্পানি, যার প্রভাব পড়েছে পণ্যের দামে।
এবং পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে আমার আপনার সকলের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।